হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর 2 নম্বর যে ভৌতবিজ্ঞানের 2 নম্বর যে স্কুলটা আছে বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। ঠিক আছে, 164 পাতায় এটা আছে। তো আজকে এই স্কুলটা আমরা শুরু করব। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে তার আগে সেটা শুরু করার আগে বলে দিই, তোমরা যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যেটা তোমরা এখনও জয়েন যদি না হয়ে থাকো, তাহলে অবশ্যই কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে সেখানে যুক্ত হয়ে থাকবে। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো এবং এই ভিডিওটা এখন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যে তারাও যদি এই সুবিধাটা পেতে পারে। আমি মোট 13টা না 12টা স্কুল আছে, যে কটা স্কুল আছে আমি সবগুলো স্কুল এখানে সলভ করে দেবো। ঠিক আছে, ভৌতবিজ্ঞানের বেস্ট যে উত্তরগুলো সেটাই তোমরা এখানে পাবে। ঠিক আছে, কোনো ভুলভাল উত্তর এখানে খুব একটা থাকবে না, না থাকবেই বেশি, তবু বলা যায় না, ইন বাই চান্স ভুল হয়ে যেতেই পারে দু একটা। তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর যদি কোনো কোশ্চেনে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের জানাতে হবে। আর তোমরা যারা চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারের ভিডিও চাও তারাও অবশ্যই লিখবে কোন চ্যাপ্টার তোমার অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই লিখবে। ফিজিক্যাল সায়েন্সের ঠিক কোন পার্টটা তোমার অসুবিধা হচ্ছে সে কিন্তু অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানাবে। ঠিক আছে, তাহলে কিন্তু সমস্ত ভিডিও কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা শুধু একটু জানিয়ে দেবে আমাকে কমেন্টে যে কোন চ্যাপ্টারের ভিডিওটা করলে তোমাদের সুবিধা হবে, কোন চ্যাপ্টার তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, ইন ডিটেলস সবটা জানাবে। কোন টপিক তোমার বুঝতে অসুবিধা হচ্ছে সবটাই জানাবে। ঠিক আছে, তো বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় কী বলছে দেখো, বলছে অরোরা উৎপন্ন হয় বায়ুমণ্ডলের যে স্তরে, সেটি হচ্ছে আমরা জানি আয়নোস্ফিয়ার, তাই তো। তারপরে বলেছে যে সত্ত্বে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে সেটি হচ্ছে উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপ। দেখো মনে রাখবে হর্ষ মিল আছে, দেখো উচ্চ উষ্ণতা, তাই হচ্ছে হর্ষ মিল আছে, এটাই মনে রাখবে যে উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ। জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের মতো আচরণ করে, এটা হচ্ছে অভিসারী লেন্সের মতো আচরণ করে। বলছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর এবং ফোকাস দৈর্ঘ্য এফ এর মধ্যে সঠিক সম্পর্ক কোনটি, আমরা জানি R=2F বা F=R/2। উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তুকে অসীমে রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। দীর্ঘ পর্যায় সারণীর 13 নম্বর শ্রেণীতে অবস্থিত এম মৌলের অক্সাইডের সংকেত কত হবে, M2O3। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। প্রদত্ত কোনটি গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না, এর উত্তর হবে CCl4। ঠিক আছে, এবার গ্রুপ বি এর কোশ্চেনগুলো দেখে নাও। গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলছে, গ্রুপ বি এর কোশ্চেন দেখো কী বলছে। বলছে বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়, উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে বলেছে যে স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা বাড়লে বায়ুর উষ্ণতা কীরূপ পরিবর্তন হয়। ঠিক আছে, উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতার কীরূপ পরিবর্তন হবে, তাহলে লিখে উষ্ণতা বৃদ্ধি পায়, উষ্ণতা বৃদ্ধি পায়। তারপরে যে চাষের উত্তরে ধ্রুবক কী কী আছে, একটা হচ্ছে গ্যাসের ভর, একটা উত্তর কী হবে গ্যাসের ভর আর গ্যাসের চাপ, এবং চার্লস সূত্রের চাপ কিন্তু স্থির থাকে, গ্যাসের চাপ। তারপর বলেছে বিবৃতি সত্য মিথ্যা লিখতে বলছে। বয়লের সূত্রে পি বনাম ভি লেখচিত্রটি সরৈখিক হয়, এটা কিন্তু মিথ্যা, কারণ এটা কী হবে ফলস, সমপড়া বৃত্তাকার হয়। কেমন হয়, সমপড়া বৃত্তাকার। বলছে যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণে গ্যাসের চাপ আর আয়তন সম্পর্কিত সূত্রটি ড্যাশের সূত্র। স্থির উষ্ণতায় বলেছে বয়েলের সূত্র। কার সূত্র হবে, বয়েলের সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্র। তারপরে কি বলেছে দেখো, বলেছে যে আলোর যখন প্রতিসরণ হয় তখন কম্পাঙ্কের রূপ পরিবর্তন হয়, উত্তর হবে কম্পাঙ্কের কোনো পরিবর্তন হয় না, কম্পাঙ্কের কোনোরূপ পরিবর্তন হয় না। ঠিক আছে, তারপরে কী আছে দেখো, তারপরে বলেছে যে 20 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বস্তু রৈখিক বিবর্ধন 2.5 হলে প্রতিবিম্বের উচ্চতা কত হবে। তো আমরা কি জানি দেখে নাও অঙ্কটা, আমরা জানি যে প্রতিবিম্বের উচ্চতা সমান সমান কি বিবর্ধন ইন্টু বস্তুর উচ্চতা, তাই তো। তাহলে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা সমান সমান বিবর্ধন, রৈখিক বিবর্ধন। তাহলে আমরা জানি যে প্রতিবিম্বের উচ্চতা সমান সমান কি বিবর্ধন ইন্টু বস্তুর উচ্চতা, বিবর্ধনের মান 2.5 আর বস্তুর উচ্চতা 20 দেওয়া আছে, তাহলে 2.5 সঙ্গে 20 গুণ করলে 50 সেন্টিমিটার কিন্তু আমাদের অ্যান্সার হবে। তো উত্তর কত হবে, 50 সেন্টিমিটার। 50 সেন্টিমিটার। কোন ক্ষেত্রে র্যালের সূত্রটি প্রযোজ্য হয় না, দেখুন এটা তোমার বইতে উত্তরটা দেখে দিচ্ছি, বই থেকে উত্তরটা দেখে নাও। এটা এই যে উত্তরটা দেওয়া আছে যে বিক্ষেপ কণাগুলির আকার বা ব্যাসার্ধ এবং আলোর তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় খুব কম হলে র্যালের সূত্রটি প্রযোজ্য হয়, কিন্তু এখান থেকে উত্তরটা লিখবে যে বিক্ষেপ কণাগুলির আকার বা ব্যাসার্ধ তলের আলো তরঙ্গদৈর্ঘ্যের
তুলনায় বেশি হলে র্যালের সূত্রটি প্রযোজ্য হয় না। তাহলে কোন ক্ষেত্রে? বিক্ষেপ কণাগুলির ব্যাসার্ধ আলো তরঙ্গদৈর্ঘ্যের তুলনায় যদি বেশি হয় তাহলে কিন্তু র্যালের সূত্রটি প্রযোজ্য হয় না। ঠিক আছে, তো তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 54 পাতায় দেখবা আছে এটা। ঠিক আছে, সত্য মিথ্যা লিখতে বলছে। প্রিজমে আলোর প্রতিসরণে লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম, এটা হচ্ছে সত্য। বলেছে পদসারণীর সর্বোচ্চ আয়নন বিভব সম্পন্ন মৌলের নাম কি? এটা হচ্ছে কী হবে? হিলিয়াম। কী উত্তর হবে এটা? এখানে লিখছি, এটা হিলিয়াম। ঠিক আছে, বলেছে পদসারণীর সর্বোচ্চ জারক মৌল কোনটি? এটা হচ্ছে ফ্লুরিন। ঠিক আছে, এফ মানে ফ্লুরিন কিন্তু। এবং বলে সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের সংকেত লেখো। যৌগ বলেছে, তাহলে লেখো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন হতে পারে, নাইট্রোজেন হতে পারে কিন্তু C2H2। ঠিক আছে, এটা হতে পারে। তোমরা চাইলে নাইট্রোজেনও দিতে পারো, নাইট্রোজেন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, গ্রুপ বি এর সি এর কোশ্চেন বলছে আগুনে বরফ কি? এর নামও সংকেত লেখো। তোমরা এটা পেয়ে যাবে। আগুনে বরফ মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়। তবে ভালোভাবে উত্তর লিখতে গেলে বইতে দেখে লিখতে হবে, আমি বলে দিচ্ছি। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়। এটা পেজ নাম্বার তোমরা পেয়ে যাবে, দেখে নাও। এটা বইয়ের একদম প্রথম দিকেই আছে, প্রথম চ্যাপ্টারের লাস্ট পাতায় আছে এটা। এখানে আগুনে বরফ জিনিসটা কী বলছে, এই যে আগুনে বরফ বলছে মিথেন হাইড্রেটকে কী বলা হচ্ছে। আচ্ছা, মিথেন হাইড্রেট কী বলছে? সংকেত বিশিষ্ট বরফের ন্যায় দেখতে ক্লাসাকার সাদা কঠিন পদার্থ, এর মধ্যে 13.4% কী থাকে? মিথেন থাকে। মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়। ঠিক আছে, তাহলে মিথেন হাইড্রেটকে আগুনে বরফ বলা হয়, নাম আর সংকেত লিখতে বলছে। তো এটা কিন্তু সংকেত 4CH4, 23H2O, এটা কিন্তু তার সংকেত। ঠিক আছে, আগুনে বরফ কী এবং তার নাম ও সংকেত, এটা তোমার পেজ নাম্বার 8 পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, বায়োমাস কি? বায়োমাস কী জিনিস, এটা তোমরা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পেজ নাম্বার 6 তোমরা পেয়ে যাবে। দেখে নাও, উত্তরটা বলে দিচ্ছি। এই যে বায়োমাস, যে কাঠ, পাতা, আখের ছিবড়া, ধানের তুষ, গোবর ইত্যাদিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়, এদেরকে বায়োমাস বলা হয়। ঠিক আছে, তারপরে একই সঙ্গে দেখো কি আরেকটা কোশ্চেন দিয়েছে যে বায়োগ্যাসের মূল উপাদান কী? এটা হবে মিথেন বা CH4। ঠিক আছে, তারপরে কি বলেছে? 27°C উষ্ণতায় নির্দিষ্ট করে গ্যাসের আয়তন কত বলেছে? 500 সেন্টিমিটার কিউব। স্থির চাপে কোন উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? দেখে না উত্তরটা কী কী দেওয়া আছে দেখো। দেওয়া আছে T1 মানে কত? 27°C। ঠিক আছে, T2 মানে কত? ওই যে T2 নাম V1 এর মান দেওয়া আছে 500 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তারপরে কী দেওয়া আছে? স্থির চাপে, মানে চাপ স্থির থাকলে কী হয়? চার্লসের সূত্র অ্যাপ্লাই করবো আমরা। কোন উষ্ণতায়, অর্থাৎ T2 এর মান বের করতে বলছে। ঠিক আছে, আর বলো যে আয়তন দ্বিগুণ হবে, অর্থাৎ V2 এর মান কত হবে? 2V হবে, মানে 2V, অর্থাৎ মানে 2V1। ঠিক আছে, 2V1 মানে V1 এর দ্বিগুণ, অর্থাৎ V1 কত? 500। তাহলে 2 × 500 অর্থাৎ 1000 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 1000 সেন্টিমিটার কিউব। এখন চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে কেন চার্লসের সূত্র? কারণ স্থির চাপ বলেছে। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি দেখো, চার্লসের সূত্র অনুযায়ী আমরা কী জানি? আমরা জানি যে V1/T1 সমান V2/T2। কোনাকুনি গুণ করো, তাহলে V1 × T2 সমান V2 × T1। তাহলে আমরা যদি এখান থেকে T2 এর মান বের করতে বলেছে, তাই না? দেখো T2 এর মান বের করতে বলেছে, তাহলে আমরা T2 এর মানটা যদি বের করতে T2 এই পাশে রাখবো, তাহলে V2 × T1 বাই কত হবে? V1। V2 মানে কত? V2 মানে দেওয়া আছে 1000, তাহলে মান বসাবো 1000 × T1 মানে কত? 7000। তাই একটা জিনিস দেখে নাও, এই 27°কে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। 27 + 273 মানে কত হবে বলো তো? 300 কেলভিন হবে। 300 কেলভিন, এটা কেলভিনে করে নেবে। তাহলে এখানে মান বসাবো T1 মানে কত? 300 কেলভিন বাই T2 V1 মানে কত? V1 মানে কিন্তু 500 বলা আছে, তাহলে 500 দুগুণ 1000, তাহলে 300 দুগুণ 600 কেলভিন অ্যান্সার। কিন্তু আমাদের ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর নিয়ে আসার চেষ্টা করবে। তার জন্য কি করবে? এই 600 থেকে 273 বাদ দিয়ে দেবে, দিলে আমাদের উত্তর কী হবে? ডিগ্রি সেন্টিগ্রেড উত্তর চলে আসবে। কত হবে সেটা? সেটা হবে কিন্তু 327°C। 327°C। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। আশা করি বোঝা গেল। তারপরে দেখো একটা কোশ্চেন দিয়েছে যে 10 ATM চাপে একটি গ্যাস সিলিন্ডারে 9 লিটার একটি গ্যাস আছে, একই উষ্ণতা বলেছে। তার মানে এটা কোন সূত্র বলো তো? বয়েলের সূত্র।
আগেটা কিন্তু স্থির চাপ বলেছিল বলে চার্লসের সূত্র করেছিলাম। 2 ATM চাপে ওই গ্যাস দ্বারা 5 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা যাবে? তাহলে কী কী দেওয়া আছে আগে দেখে নাও। চাপ দেওয়া আছে কত 10 ATM, তাই তো? এটা হচ্ছে কত দাগ, এটা আমরা পাবো হচ্ছে 3.2 এর অথবা কী বলছে দেখে নাও। 3.2 এর অথবা কী বলছে যে PA1 এর মান কত বলেছে 10 ATM, 10 ATM চাপ। আচ্ছা, আয়তন বলেছে 9 লিটার, তাহলে V1 কত বলেছে 9 লিটার। ওকে, বলেছে স্থির উষ্ণতা মানে উষ্ণতা স্থির থাকবে 2 ATM চাপে, অর্থাৎ P2 এর মান কত বলছে 2 ATM, ঠিক আছে। এবং বলছে 5 লিটার আয়তনে কতগুলি বোতল। আগে দেখি আমরা V2 এর মান কত হয়, আগে বের করে নেব V2 এর মান। তাহলে V2 এর মান যদি বের করা হয় তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে কী লিখতে পারি যে বয়েলের সূত্র অনুসারে আমরা জানি যে P1 ইন্টু V1 সমান সমান P2 ইন্টু V2, তাই তো? এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের V2 এর মান যদি বের করতে হয় তাহলে V2 সমান সমান কত হবে, এই P2টা এদের তলায় চলে যাবে, তাহলে P1 গুণ V1 বাই কিন্তু কী হবে P2 হবে, তাই তো? এবার মান বসাও। P1 মানে কত 10 ATM চাপ, V1 মানে বলেছে 9 বাই কত বাই P2 মানে বলেছে 2 ATM চাপ, তাহলে 5 দুগুণ 10, 5 নং কত 45 লিটার। তাহলে আমাদের আয়তন কত হচ্ছে 45 লিটার। কিন্তু এক একটা বলেছে কী বলেছে দেখো লাস্টের দিকে যে 5 লিটার আয়তনের কতগুলি বোতল ভর্তি করা যাবে। তাহলে বোতলের সংখ্যা কী করে বের করতে হয় দেখে নাও। তো বোতলের সংখ্যা আমাদের আছে মোট কটি 45 লিটার মোট আয়তন, আর এক একটা বোতলের মধ্যে 5 লিটার করে তরল ধরে, তাই তো? 5 লিটার করে যদি কী রাখবে এটা গ্যাস রাখবে, তো তাহলে আমরা লিখতে পারি 5 নং 45, তাহলে আমাদের কটি বোতল লাগবে 9টি বোতল কিন্তু লাগবে, ঠিক আছে। তাহলে বোতলের সংখ্যা কয়টি হবে 9টি। দেখে নাও তাহলে অঙ্কটা তোমরা, ঠিক আছে, একদম সহজ অঙ্ক, একটু স্ক্রিনশট মেরে নাও ঝটপট, ঠিক আছে। চলো নেক্সট কী বলছে, তাহলে কটি বোতল লাগবে 9টি বোতল কিন্তু লাগবে, ঠিক আছে। আর আগেরটা কত ছিল 327 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, এবার দেখো আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লিখতে বলছে। তো দেখে নাও তোমরা কোন আলোর প্রতিসরণের যে দুটো সূত্র আছে না, দ্বিতীয় সূত্রটাকে বলা হয় কিন্তু তোমাদের কি স্নেলের সূত্র বলা হয়, ঠিক আছে। গাণিতিক রূপ সহ লিখতে বলছে, এটা তোমরা পেয়ে যাবে পেজ 38 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। তো পেজ নাম্বারটা একটু দেখে নাও, এই যে দেওয়া আছে। এটাই কিন্তু স্নেলের সূত্র, 2 নম্বর সূত্রটাকে স্নেলের সূত্র বলা হয়। কি যে দুটি নির্দিষ্ট মাধ্যমের বিভেদ তলে একটা নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। অর্থাৎ আপাতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হলে সাইন আই বাই সাইন আর সমান সমান কী হবে ধ্রুবক বা মিউ হবে। এই মিউকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রতিসরণের দ্বিতীয় সূত্রকে স্নেলের সূত্র নামে পরিচিত। তাহলে এটা কিন্তু গাণিতিক রূপ, যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কিন্তু মিউ, এটাই কিন্তু গাণিতিক রূপ। এবং এইখান থেকে এটুকু লিখলেই কিন্তু দ্বিতীয় সূত্রটা লেখা কমপ্লিট, এবং সঙ্গে এটুকু লিখে দেবে গাণিতিক রূপের জন্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, আমাদের নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে হ্যালোজেন মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার উদ্যোগক্রমে সাজাও। তাহলে হ্যালোজেন মৌল কারা কারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সাজালাম এটা উপরে লিখে দিচ্ছে, হ্যাঁ। তাহলে ফ্লোরিন বেশি হবে, তারপরে কী হবে ক্লোরিন, তারপরে বলছে ব্রোমিন, তারপরে কী হবে, তারপরে কিন্তু আয়োডিন। সবচেয়ে কম কিন্তু আয়োডিনের তড়িৎ ঋণাত্মকতা। পর্যায় বরাবর বিজারণ ধর্ম কীরূপে পরিবর্তিত হয়, পর্যায় বরাবর কিন্তু কী হয় হ্রাস পায়, বা কমে যায়। বলছে ABCD মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 9, 11, 19, এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি। দেখুন এটা এগুলো উত্তরগুলো দেখে নাও, এদের মধ্যে কোনটির বিজারণ ধর্ম সবচেয়ে বেশি, এটা উত্তর হবে মৌল ডি, যেটা তার বিজারণ ধর্ম কিন্তু সব থেকে। আচ্ছা বলে দিই, এ মানে কিন্তু অ্যাকচুয়ালি লিথিয়াম 3 বলেছে, বি মানে কত 9, 9 মানে সেটা কিন্তু ফ্লুরিন, ঠিক আছে। সি মানে হচ্ছে 11, 11 মানে সেটা সোডিয়াম, আর ডি মানে 19, 19 মানে সেটা কত বলো তো, সেটা কিন্তু পটাশিয়াম, ঠিক আছে। তাহলে এদের মধ্যে বিজারণ ধর্ম সবচেয়ে বেশি কার, যে পটাশিয়াম, কে। উত্তর কী হবে কে হবে, ঠিক আছে। কোনটির তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, এটা হচ্ছে এফ হবে। বলছে কোনটির আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম, এটা হবে পটাশিয়াম, ঠিক আছে। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, এটা হচ্ছে পটাশিয়াম। দ্রাব্যতা এবং তড়িৎ পরিবাহিতা সম্পর্কিত আয়নীয় ও সমযোজী যৌগের পার্থক্য লেখো। এটা তোমরা বইতেই পেয়ে যাবে পেজ নাম্বার 103 ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের।
এই হচ্ছে দ্বিরাব্যতা, এই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ঠিক আছে, দ্বিরাব্যতা এবং তড়িৎ পরিবাহিতার সাপেক্ষে কিন্তু দুটো পার্থক্য এখানে দেওয়া আছে। প্রথমটা হচ্ছে আয়নীয় যৌগ, তারপর এটা সমযোজী যৌগ। ঠিক আছে, এই দুটো পয়েন্ট যদি তুলে দেয় তাহলে এই দুটো পয়েন্টে তোমার লিখতে হবে, অন্য কোনো পয়েন্ট লিখলে কিন্তু হবে না। তাই বলবো যে আয়নীয় সমযোজী বন্ধনের এই যে পার্থক্যটা না, তোমরা কিন্তু সবটাই ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, সবটাই কিন্তু ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, কারণ যদি পয়েন্ট তুলে দেয় না তাহলে লেখা কিন্তু চাপ হয়ে যাবে। তুমি হয়তো বেছে বেছে সহজ তিনটে মুখস্থ করে কিন্তু পরীক্ষায় সেটা দিল না। তারপর বলেছে কার্বন ডাইঅক্সাইড অনু লুইস ডট চিত্র ডায়াগ্রাম অঙ্কন করো। এটা তোমরা পেয়ে যাবে 105 পাতায় সেই ভট্টাচার্য ব্রাদার্স বইয়েরই। ঠিক আছে, এই বইটা ওই জন্য সবচেয়ে ভালো, কারণ এই বইতে বেশিরভাগ কোশ্চেন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো দেখে নাও, এই যে এই হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লুইস ডট চিত্র, এই ছকটা। ঠিক আছে, দেখো টিক মারা আছে, এই ছকটা কিন্তু পুরোটা কিন্তু তোমার লিখে দেখাতে হবে। ঠিক আছে, পুরোটা কিন্তু লিখে দেখাতে হবে। ক্লিয়ার হলো? তারপরে তোকে বলেছে যে গ্রুপ ডি এর কোশ্চেনগুলো, যে কি বলছে, যে চার্লস বয়েল এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো। তো তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের পেজ 16-তে, 16 নম্বর পাতা, এটা তোমরা পেয়ে যাবে। দেখে নাও, এই উপরে এই পার্টটা কিন্তু পুরোটাই লিখতে হবে কিন্তু। এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্রের মিলেমিশে যে পিভি জিগর এনার্টি যে প্রমাণটা, আদর্শ গ্যাস সমীকরণের প্রমাণ, এটা কিন্তু তোমার পুরোটা লিখতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা বলে লেখা আছে এখান থেকে। ঠিক আছে, তো এটা লিখবে। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যে আদর্শ গ্যাস সমীকরণের মাত্রিক বিশ্লেষণে এসআইতে আর এর একক নির্ণয় করো। এটা একই পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, নিচের দিকেই ছিল, একই পাতার মধ্যে এটা পেয়ে যাবে। দেখে নাও, নিচের দিকেই আছে, এই যে আর এর হচ্ছে একক নির্ণয়, তাই তো, আর এর একক। ঠিক আছে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে, যে মাত্রা বিশ্লেষণ করা আছে লেখা যাচ্ছে, মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর বলছে মাত্রিক বিশ্লেষণের সাহায্যে আর এর একক নির্ণয়। ঠিক আছে, তো এখান থেকে তোমার আর এর মাত্রা বিশ্লেষণ করতে হবে, সেখান থেকে আর এর একক নির্ণয় করতে হবে এই পর্যন্ত। ঠিক আছে, সবটা কিন্তু করে দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, যে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে চালক রশ্মির আবর্তন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে। তোমরা এই অঙ্কটা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের তোমরা 52 পাতায় পেয়ে যাবে। দেখে নাও, উদাহরণ 6টা দেখে নাও। বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2, বায়ুতে আলোক রশ্মির আবর্তন কোণ 45 ডিগ্রি হলে প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। তাহলে আবর্তন কোণ আই, প্রতিসরণ কোণ আর হলে এসলের সূত্র অনুযায়ী আমরা জানি μ=sin i বাই sin r। তাহলে μ=√2 বলা আছে, আই এর মান 45 ডিগ্রি বলা আছে, তাহলে সব মানগুলো বসালে sin r এর মান এপাশে থাকবে। তাই তাহলে 1/√2 × sin 45, sin 45 এর মান কত 1/√2, তাই তো। তাহলে তোমরা সাইন এখনও করুন, এটা তোমাদের বই ক্লাস 10-এ যারা পড়ো, ক্লাস 10-এর কিন্তু একদম বইয়ের শেষে তোমাদের কিন্তু সাইন গজের অঙ্কগুলো আছে, ওখান থেকে দেখে নেবে। সাইন 45 মান কিন্তু 1/√2, তাহলে 1/√2 × 1/√2 গুণ করলে 1/2 পাবো আমরা, তাই তো। তাহলে সাইন আর সমান 1/2, তার মানে কতর মান, সাইন 30-এর মান কিন্তু 1/2 হয়। তার মানে আর এর মান কত হচ্ছে, সাইন যদি মনে মনে হচ্ছে বাদ দিই, তাহলে আর = কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে নির্ণয় চ্যুতিকোণ তাহলে কত হবে, আই মাইনাস আর, মানে 45 থেকে 30 বাদ দিলে 15, তাহলে চ্যুতিকোণ কিন্তু 15 ডিগ্রি। এটা খুব ভালো একটা অঙ্ক কিন্তু। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন বলছে মায়োপিয়ার কারণ এবং প্রতিকারগুলি লেখো। এই মায়োপিয়ার কারণ এবং প্রতিকার, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 48। ঠিক আছে, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। দেখে নাও উত্তরটা একটুখানি। ঠিক আছে, 48 পাতায়, মানে এই যে মায়োপিয়া বা অসাদৃষ্টির কারণ, যে কারণের জন্য হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই হচ্ছে কারণ দেওয়া আছে। ঠিক আছে, আর প্রতিকার কী দেওয়া আছে, এখান থেকে একটু লিখতে হবে। মনে রাখবে অবতল লেন্স ব্যবহার করতে হয়। মায়োপিয়ার জন্য কী লেন্স ব্যবহার করতে হয়, অবতল লেন্স ব্যবহার করতে হয়। ঠিক আছে, ব্যাখ্যা করার দরকার নেই, প্রতিকারটুকু বললেই হবে। ঠিক আছে, তারপর বলেছে উত্তল লেন্স দ্বারা কোনো বস্তুর বিবর্তিত সদ্বিম্ব গঠন চিত্রের সাহায্যে দেখাও। এটা তোমরা পেয়ে যাবে আরও 4 পাতা আগে, 44 পাতায় ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, এই বইয়ের 44 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও। যাদের এই বইটা নেই তারা কিন্তু অবশ্যই এই বইটা যদি জোগাড় করতে পারো তাহলে খুব ভালো, যদি না জোগাড় করতে পারো তা চাপ নেই, যে তোমাদের বইতে এই উত্তরগুলো আছে অবশ্যই। তোমরা কোন বই ব্যবহার করো সেটা কমেন্টে লিখে দেবে, এবং তোমাদের বইতে এই উত্তরগুলো কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু, এই যে উত্তল লেন্স দ্বারা সৎ এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠন। ঠিক আছে, বিবর্ধিত মানে বস্তুর আকারের থেকে বড়, আর সদ্বিম্ব মানে বস্তু যেদিকে প্রতিবিম্বতার উল্টো দিকে হবে। ঠিক আছে, তো তোমাদের কী করতে হবে, এই পুরো কথাগুলো কিন্তু লিখতে, অবস্থান তো লিখতেই হবে এখান থেকে এইটুকু, তখন লেন্স থেকে বস্তু 2f এবং 2f দূরত্বে থাকবে, এবং রশ্মিচিত্র অঙ্কন এটা বলে এঁকে দেখাতে হবে তোমাদের। ঠিক আছে, এঁকে কিন্তু তোমাদের অবশ্যই দেখাতে হবে। ঠিক আছে, এবং পদ্ধতিও কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এবং দেখে নাও প্রতিবিম্বের যে অবস্থানটা কোথায় বলছে, যে লেন্স থেকে
বস্তুর বিপরীত দিকে টুইপের চেয়ে বেশি দূরত্বে অবস্থিত প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? সৎ, অবশিষ্ট এবং বিবর্ধিত। ব্যবহারটাও লিখে দেবে। সিনেমার পথে উত্তর লেন্সকে এইভাবে ব্যবহার করে প্রতিবিম্ব গঠন করা হয়। এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লেখো। দীর্ঘ পর্যায় সারণীতে মুদ্রা ধাতু চ্যালকোজেন মৌলগুলির অবস্থান লেখো। তাহলে দেখে নাও উত্তরটা কী হবে। তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 92, ঠিক আছে। পেজ 92তে মেন্ডেলিভের পর্যায় সূত্রটা পেয়ে যাবে, পেজ 92 এই একই বইয়ের, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের, ঠিক আছে। পেজ 92তে পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা বলে দিই। এই যে দেওয়া আছে মেন্ডেলিভের পর্যায় সূত্র, যে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজালে এদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের মেন্ডেলিভের পর্যায় সূত্র দেওয়া আছে এখানে, পেজ নম্বর 92তে এটা আছে। তারপর বলেছে মুদ্রা ধাতু এবং চ্যালকোজেন মৌলগুলির অবস্থান লেখো। মুদ্রা ধাতু কিন্তু গ্রুপ 11তে আছে, আর চ্যালকোজেন মৌল গ্রুপ 16তে আছে। তো গ্রুপ 11 দেখে নাও, বইতে দেখিয়ে দিই একবার। এই যে দেওয়া আছে যে মুদ্রা ধাতুগুলি গ্রুপ 11 মৌল এবং চ্যালকোজেন মৌলগুলি গ্রুপ 16 মৌল, ঠিক আছে। এটা কিন্তু অক্সিজেন পরিবারও বলা হয়, অর্থাৎ অক্সিজেন প্রথম মৌলের নামই অক্সিজেন, ঠিক আছে। তারপরে তাকে বলেছে এ বি সি তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে বলা আছে 17, 18 ও 20। এ ও সি মৌলের মধ্যে কোনটি ধাতু এবং কোনটি অধাতু? তাহলে দেখো 17 মানে ক্লোরিন, 18 মানে কি আর্গন এবং 20 মানে ক্যালসিয়াম, ঠিক আছে। এর মধ্যে ক্যালসিয়াম কিন্তু ধাতু এবং হচ্ছে এ ও সি এর মধ্যে এ মানে তো হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কিন্তু অধাতু। বলছে এ ও সি যুক্ত হয়ে যৌগ গঠন করলে যৌগের সংকেত কত হবে, কী হবে? তা যৌগের সংকেত তোমাদের যেটা হবে সেটা হচ্ছে Ca2, ঠিক আছে, Ca2 হবে, ঠিক আছে। পর্যায় সারণীর একমাত্র তরল সন্ধিগত মৌলের নাম কি? সেটা হচ্ছে পারদ বা এইচজি বা পারদ। বোঝা গেল? এই ছিল আমাদের 2 নম্বর যে স্কুলটা করলাম, সেই 2 নম্বরটা স্কুল এখানে শেষ হলো, ঠিক আছে। তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পার ডে একটা করে ভিডিও এই চ্যানেলে চলে আসবে। চ্যানেলটি তার জন্য সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথ এবং লাইফ সায়েন্সের যাবতীয় প্রবলেম কিন্তু প্রাইমারি ইউনিভার্সিটির সমাধান কিন্তু এখানে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো সঙ্গে বইয়ের বিভিন্ন জিনিসপত্র, বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল ক্লাস 9, 10 এগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবে। সুতরাং একদম দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন ক্লিক করে রাখো, ঠিক আছে।